গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু। আসামি সেনা কর্মকর্তাদের অব্যাহতি চেয়ে আবেদনের আদেশও আজ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি, অর্ধকোটি মানুষের সমাগমের প্রত্যাশা। 25 তারিখে এখানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। উৎকণ্ঠা থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। জমিয়তে উলামায়ে ইসলামের সাথে 4 আসনে বিএনপি নির্বাচনী সমঝোতা, পরস্পরের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। নির্বাচন ব্যবস্থার অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন, মাঠ কর্মকর্তাদের সাথে সিইসির বৈঠক, আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা। সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। শ্রম আইন সংস্কার নিয়ে হতাশা, সংগঠন ছুটি ক্ষতিপূরণ নিয়ে শ্রমিক নেতাদের অসন্তোষ, আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে সরকার, বলছে মালিকপক্ষ। একমত হয়ে সিদ্ধান্ত দিয়েছিলাম, সেই জায়গাটা থেকে সরে গিয়ে সরকার এককভাবে একতরফাভাবে করেছে। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলের 14 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছে ট্রাইব্যুনাল। এদিন সেনা কর্মকর্তাদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করা হয়েছে তারও আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এই মামলার 17 আসামির মধ্যে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। টিএফআই সেলে নিরপরাধ মানুষকে বন্দী রেখে নির্যাতনের তথ্য তুলে ধরে প্রসিকিউশন। অভিযোগ গঠন করে বিচার শুরু হলে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ, তিনি পলাতক আছেন। আমরা এই পর্যায়ে ট্রাইব্যুনালে যাচ্ছি, সহকর্মী রাব্বি হোসেন আমাদের জন্য অপেক্ষা করছেন। জানাবেন রাব্বি, এই মামলায় সাক্ষ্য গ্রহণ কবে শুরু হতে পারে আর সেনা কর্মকর্তাদের অব্যাহতির আবেদনের আদেশ কখন নাগাদ হবে? বৃষ্টি, সেনা কর্মকর্তাদের অব্যাহতির আবেদনটি খারিজ করেই মূলত এই মামলাটির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি মূলত আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে 14 জনকে গুম করে নির্যাতনের একটি অভিযোগের মামলা। সেখানে প্রধান আসামি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ র্যাবের 3 জন মহাপরিচালক এবং 7 জন অতিরিক্ত মহাপরিচালক এবং 4 জন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক রয়েছেন। মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে সাক্ষ্য গ্রহণের যে তারিখটি সেটি এখনও নির্ধারণ করা হয়নি, যেহেতু আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেই বিষয়টির পরেই মূলত এই সাক্ষ্য গ্রহণের ডেটটি হতে পারে। তবে আমরা কিছুক্ষণ আগে আরও জানতে পেরেছি যে এই সাক্ষ্য গ্রহণের ডেটটি 14 জানুয়ারি ধার্য করেছেন। সেখানে সূচনা বক্তব্য হবে এবং সাক্ষ্য গ্রহণটি অনুষ্ঠিত হবে। তবে এই মামলায় প্রধান আসামি যেহেতু শেখ হাসিনা সহ এখানে আরও 17 জন রয়েছে, সেখানে 10 জন সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন, তাদেরকে আজকে হাজির করা হয়েছে। পাশাপাশি এই মামলায় যারা 7 জন যে আসামি পলাতক রয়েছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্সও রয়েছে। তারা মূলত অব্যাহতি চেয়ে তাদের আবেদন করেছিলেন, শুনানিও করেছিলেন। যদিও সেই অব্যাহতির আবেদনটি খারিজ করা হয়েছে। তারা বলেছিলেন যে তাদের আসামি যারা রয়েছেন তারা বা যাদের মক্কেল যারা রয়েছেন তারা নির্দোষ, তারা এই গুমের সঙ্গে বা এই নির্যাতনের সঙ্গে জড়িত ছিল না।
তবে প্রসিকিউশন থেকে এই আওয়ামী লীগের আমলে দীর্ঘ 15 বছরের র্যাবের টিএফআই সেলে যে গোপন বন্দিশালায় গুম করে নির্যাতন করা হয়েছে 14 জনকে, সেই 14 জনের তথ্য প্রমাণ তারা তুলে ধরবেন এবং যখন এই মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে যাবে তখন সেখানে এই মামলার যে আরও আদ্যোপান্ত রয়েছে বা তথ্য রয়েছে সেটি আসলে প্রসিকিউশন থেকে উপস্থাপন করা হবে। তবে যেহেতু এই মামলাটি এখন বিচার শুরু হচ্ছে, তবে 14 জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ হলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ জানাচ্ছি রাব্বি। ট্রাইব্যুনাল থেকে সহকর্মী রাব্বি যোগ দিয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে দলটি। অর্ধকোটি মানুষের সমাগম প্রত্যাশা করছে বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে গিয়ে রিজভী বলেন, এটা সমাবেশ নয়, শুভেচ্ছা বিনিময়। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দলের। 3 দিন ধরে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশে মঞ্চ তৈরির কাজ চলছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 17 বছরের বেশি সময় পর 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় পৌঁছে 300 ফিটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। 25 তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এটা কিন্তু সমাবেশ না, এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। 300 ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ চলছে। সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানেই, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। খুব জোরে সোরে প্রস্তুতি চলছে বোঝাই যাচ্ছে। তাজনুর, এই প্রস্তুতির বিষয়ে রুহুল কবির রিজভী কি জানালেন? সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন তাও জানতে চাই। নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায়, কেননা তারেক রহমান দেশে ফেরার আগে তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছিলেন। তারপরে নানান রকম ঘটনা প্রবাহ আমরা দেখেছি এবং তারপরে চূড়ান্তভাবে দেশে আসার দিন তারিখ যখন ঘোষণা হয়েছে, সেই প্রস্তুতি তো একেবারে খুব স্পষ্ট এখন, এবং বেলা বেড়েছে, বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে। একেবারে ভর দুপুর বেলাতে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী এরই মধ্যে মঞ্চের সামনের জায়গাটিতে একটু পরপর বিভিন্ন ইউনিট থেকে লোকজন আসছেন, খোঁজ খবর নিচ্ছেন। বিশেষ করে এই সাজসজ্জার কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে তারা কথা বলছেন, খবর নেওয়ার চেষ্টা করছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঠিক আগের ঘন্টাতে এসেছিলেন, ঠিক 12টার কিছু পর। সেই সময় তিনি এসে সার্বিকভাবে এই যে তৎপরতা চলছে সেই তৎপরতা সম্পর্কে তিনি খোঁজখবর নিয়েছেন এবং এক ধরনের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তার কথার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ এটি হতে পারে যে তিনি তারেক রহমানের নিরাপত্তার কথাটিই বলছিলেন এবং তিনি বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে তৎপরতা বা কার্যক্রম চলছে সেই ব্যাপারটি খুব চোখে পড়ার মতো, কিংবা সেটি এই এলাকাতে আসলেই আসলে সেটি বোঝা যাচ্ছে এবং সেটির ধারাবাহিকতায় দলের তরফ থেকে এক ধরনের সন্তুষ্টির বিষয় রয়েছে। প্রস্তুতির যে সার্বিক কার্যক্রম সেটি কত দ্রুততার সাথে ত্বরান্বিত করা যায়, এগিয়ে নেওয়া যায়, সেই নির্দেশনা রয়েছে। সব মিলিয়ে এক কথায় বলাই যায় যে সামনে আরও একটি দিন হাতে রয়েছে। সেই একটি দিনের মধ্যে বিএনপি সমস্ত রকমের কার্যক্রম বা যে কর্মকাণ্ডগুলো বাকি রয়েছে সেগুলো তারা গুছিয়ে নেবেন এবং 25 তারিখ যে মাহেন্দ্র খন যেই সময়ের জন্য তারা মূলত অপেক্ষা করছেন এবং যেটি রুহুল কবির রিজভী আলাদা করে বলেছেন যে প্রায় 1/2 কোটি মানুষ, অর্থাৎ 50 লাখ মানুষের সমাগম ঘটবে এই 300 ফিট এলাকায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড়সড় একটি সমাবেশ বা জনসমাগমের একটি আয়োজন হতে যাচ্ছে এই এলাকার মধ্যে, এবং সেটি আসলে মানুষের মধ্যে যেই উচ্ছ্বাস কিংবা মানুষের যেই অভিব্যক্তি সেই সমস্ত কিছুর মধ্যেই তারেক রহমানের ফেরা এবং এই উপলক্ষটাকে উপলক্ষ করে যেই উদযাপন সব কিছু আসলে এই এলাকার মধ্যে আসলেই খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখছিলাম আমরা সেটি। অনেক ধন্যবাদ তাজনুর। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি। নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ বলছে ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। প্রত্যাবর্তনের দিনকে ঘিরেও রয়েছে পুলিশের ব্যাপক প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন দেশে ফেরার প্রতিবন্ধকতা নিরসনের ফলেই আসছেন তারেক রহমান, তবে জাতীয়তাবাদী নেতা হিসেবে নিরাপত্তার ঝুঁকি থাকবেই। আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় বাংলাদেশ। তারেক রহমান নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনকালীন সময়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। দলের শীর্ষ নেতা আর বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের উপস্থিতি প্রভাব ফেলবে আগামী নির্বাচন ও রাষ্ট্রের স্থিতিশীলতায়। যত কিছুই বলি না কেন, ভাবি না কেন, তারেক জিয়া ইজ এ বিগ ফ্যাক্টর বিএনপি রাজনীতিতে। তার আগমন তো অবশ্যই এটা বিগ ফ্যাক্টর দলের উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে, নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে, এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংকট নিরসনের ক্ষেত্রে তার প্রেজেন্স একটা টনিক হিসেবে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে দলটা তো ভাঙতে পারে নাই, শুধু তাই নয়, দলটা অনেক বেশি আজকে শক্তিশালী হয়েছে। দে বিলং টু বাংলাদেশ, তাদের জন্য বাংলাদেশ প্রথম, বাংলাদেশ ফার্স্ট স্লোগান হচ্ছে কি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই ধরনের নেতার দেশে ফিরে আসবে, জনগণ অপেক্ষা করছে। ওনার নেতৃত্বে আমরা আগামী দিনে নির্বাচনে যাব। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেও প্রশ্ন থেকে যায়, মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চরম সংকটকালে দেশে ফিরতে না পারা সেই আক্ষেপের কথা জানিয়ে দেয়া বিবৃতিতে নিজের যে প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন তা কি কাটল? বিশ্লেষকরা বলছেন, সমাধান হয়েছে বলেই ফিরছেন তিনি। তার আসার ব্যাপারে যদি কিছু প্রতিবন্ধকতা থেকে থাকে তো সেইগুলোর ব্যাপারেও হয়তো তারা একটা সমঝোতা বা এই ব্যাপারে একটা ইতিবাচক কোনো বন্দোবস্ত হয়েছে বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কিত করেছে বিএনপি নেতাকর্মীদের। তফসিল পরবর্তী কিছু ঘটনা ঘটেছে, এই জন্য আমরা আমাদের নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে সবসময় জিয়া পরিবারের পাশে ছিল। বাংলাদেশ সরকারেরও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে এবং যথাযথ নিরাপত্তা দেবেন বলে আমরা প্রত্যাশা করি। পুলিশ বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকলের ব্যবস্থা করা হচ্ছে। 25 তারিখ দেশে আসা নিয়েও রয়েছে ব্যাপক প্রস্তুতি। কোনো শঙ্কার কথা আমরা দেখছি না। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার বিমানবন্দর থেকে তার যে গন্তব্যস্থলে যাতায়াতের যে সম্ভাব্য রুটগুলো বিবেচনা করে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে, থাকবেন গুলশান অ্যাভিনিউর বাসায়। পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিএনপি। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করছে। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 4টি আসন ভাগাভাগির ঘোষণা দেন তিনি। জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে দলটির, তাদের 4টি আসন দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে জুনায়েদ আল হাবিব, সিলেট 5-এ ওবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ 4-এ মনির হোসেন কাশেমি, নীলফামারী 1 থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জমিয়তের উলামায়ে ইসলামের আসনে বিএনপির প্রার্থী থাকবে না, একইভাবে ধানের শীষে প্রার্থীদের আসনেও জমিয়তের প্রার্থীও থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন, এমনটা বললেন
প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। এই বৈঠকে সিইসি বলেন, কমিশন প্রমাণ করতে চায় সঠিক এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আইনের শাসন নিশ্চিতে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগের উপরে জোর দেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির সঙ্গে বৈঠকের পর আইজিপি বাহারুল আলম জানান, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানে নানা অসুবিধা ভোগ করেছে পুলিশ, তারপরও নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার সক্ষমতা আছে বাহিনীর। আপনাদের লেভেলে বলবেন, আপনাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আজকে থেকে আমরা এটা মনিটর এন্ড ট্র্যাকিং করব। সো আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটা আমার, আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। বাংলাদেশ ভারত সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যে আবারও ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি টানা 6 বার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দিল্লির বাংলাদেশ হাইকমিশন সহ মুম্বাই, কলকাতা, আগরতলা, গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ এবং হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসব ঘটনায় ভারত সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানায় ঢাকা। এর মধ্যে দিল্লি, আসাম, শিলিগুড়ি থেকে ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা কার্যক্রম স্থগিত করেছে ঢাকা। আফ্রিকার প্রাণঘাতী মশা অ্যানোফিলিস গাম্বেই, এই মশায় রাজধানী ঢাকা ছেয়ে গেছে। এটা কিন্তু সত্য নয়। এই দাবিটি উঠে এসেছে চুরি করা এক গবেষণায়। আর এই চুরিটা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর গোলাম সারোয়ার। নাইজেরিয়ার গবেষণা চুরি করে তা ঢাকার বাস্তবতা বলে চালিয়ে দিয়েছেন তিনি। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। অ্যানোফিলিস গ্যাম্বেই আফ্রিকার সাব সাহারা অঞ্চলের মশা, যা ম্যালেরিয়ার প্রধান বাহক। এই মশা নিয়ে আতঙ্কে থাকেন আফ্রিকার বাসিন্দারা। নাইজেরিয়ার একটি রাজ্যের মশার বিস্তার নিয়ে 2015 সালে একটি গবেষণা প্রকাশ হয়। গবেষক ছিলেন সিমেন ও অলুফিন তোয়ের। একই গবেষণা আরেক জার্নালে প্রকাশ হয় 2020 সালে। শুধু বদলে যায় শিরোনাম, গবেষক ও শহরের নাম। দুই গবেষণাতেই নমুনা সংগ্রহের সংখ্যা ও ফলাফল হুবহু এক। নাইজেরিয়ার একটি রাজ্যের জায়গায় বসানো হয়েছে ঢাকা শহরের নাম। গবেষণা চুরি ধরার প্রতিষ্ঠান আইথেন্টিকেট বলছে, অধ্যাপক সারোয়ারের গবেষণার 80 ভাগই চুরি করা, শুধু কিছু শব্দ এদিক সেদিক করা হয়েছে। এত অপরাধ এটা, যেটা আলোচনায় অযোগ্য। ব্যাপারটা হলো এটার দ্বারা ক্ষতি মাত্রা ভিন্ন হতে পারে। একটা হতে পারে যে উনি ফলস পাবলিকেশন দিলেন, উনি একটা চাকরি নিলে, একটা চেয়ার দখল করলেন, সেইটাতে এক ধরনের ক্ষতি হলো। কিন্তু আপনি যদি এর থেকে আরেকটু উপরে যান, এই যেভাবে উনি করলেন, তার ছাত্র ছাত্রী, তার চারপাশের লোক আস্তে আস্তে এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে। অধ্যাপক সারোয়ারের গবেষণায় দেখা যাচ্ছে ঢাকায় অ্যানোফিলিস গ্যাম্বেই মশা 43 ভাগ। খোদ নিপসমের পরিচালকই বলছেন এই মশা বাংলাদেশে শনাক্তই হয়নি। শুধু তাই নয়, এই মশা এশিয়ার কোনো দেশেই শনাক্ত হওয়ার কোনো প্রমাণ নেই। বাংলাদেশে এই ধরনের কোনো মশা ইতোমধ্যে পাওয়া যায়নি। ইভেন ব্রিটিশ ইন্ডিয়া থেকে পর্যন্ত যতগুলো গবেষণা বা স্টাডি হয়েছে, সেখানে এই ধরনের কোনো মশার অস্তিত্ব সম্পর্কে এখনও জানা যায়নি। তবে একজন শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের যে জায়গাটা আছে, সে দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্লাগারিজম একটি অপরাধ। ডাক্তার গোলাম সারোয়ার নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান। নোটিশ বোর্ডে মশা নিয়ে লেখা 43টি প্রবন্ধের সবগুলোই তার। এর একটি মোরালিটি অ্যান্ড এথিক্স ইন এডুকেশন, অর্থাৎ নিজে গবেষণা চুরিতে অভিযুক্ত হলেও অন্যকে নীতিবান হওয়ার পরামর্শ দিয়েছেন এই অধ্যাপক। কথা বলতে গেলে অন্য দরজা দিয়ে বের হয়ে অফিস ছাড়েন ডাক্তার সারোয়ার। আমার মিটিং আছে ভাই। না, আপনি একটু শুধু আনসার করেন। আমার মিটিং আছে, তো আমি বললাম আমার মিটিং আছে। অ্যানোফিলিস গ্যাম্বেই মশা কিভাবে আপনি বাংলাদেশে দেখালেন? এটা তো নাইজেরিয়ার গবেষণা আপনি নকল করেছেন। না, এটা আপনি বলতে পারেন না, এখানে কোথাও না, এগুলো সব মিথ্যা কথা, সব। 2022 সালে নিপসমে অধ্যাপক পদে চাকরি নেন ডাক্তার সারোয়ার।
এই গবেষণাপত্র ছাড়াও আরও 2টি গবেষণাপত্র চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। আপনি ক্যামেরা ধরবেন না প্লিজ, এগুলো সব মিথ্যে কথা। কথায় আছে চুরি করতেও নাকি বুদ্ধি লাগে, কিন্তু অধ্যাপক সারোয়ারের গবেষণা দূরে সেই চুরির বুদ্ধিটুকুও কি আছে? থাকলে কি আর আফ্রিকার মশাকে ঢাকায় আনতেন? যে অধ্যাপক নিজেই গবেষণা চুরির মতো অপরাধে অভিযুক্ত, সেই অধ্যাপক এখন কিভাবে শিক্ষার্থীদের সামনে দাঁড়াবেন, যে শিক্ষার্থীরা এই নিপসমে এসেছে গবেষক হতে? হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আরমানিটোলায় বহুতল আবাসিক ভবনের একটি ফ্লোর আগুনে পড়েছে। ফায়ার সার্ভিস জানায় 14 তলা হাজি টাওয়ারের 6 তলায় আগুন লাগে। সকাল 6টা 40 মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় 9টি ইউনিট। তবে 5টি ইউনিটের চেষ্টায় 7টা 20 মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনে অবস্থানরতরা ধারণা করছেন শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে সঠিক তথ্য অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানায় এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আমাদের 7টা 20 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আছে। তারা ছিল, তারা বলতেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট, কিন্তু এই বিষয়ে আমাদের ফায়ার সার্ভিস ইঞ্জিনিয়ারিং থেকে অগ্নিকাণ্ডে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে তার আগুনের কারণ এবং ক্ষতি আমরা জানতে পারব। নেত্রকোনার এলজিএডি অপরিকল্পিতভাবে নির্মাণাধীন এক সেতু এখন এলাকাবাসীর গলার কাঁটা। ছোট্ট নদীর বুকে মাত্র 2টি পিলার বসানো হলেও গ্রামীণ বাজারের উপর দিয়ে উড়াল সড়ক তৈরির মাধ্যমে নির্মাণ করা হচ্ছে সেতু। স্থানীয়দের অভিযোগ, এতে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। অপরদিকে জমি অধিগ্রহণের আশ্বাস দিয়ে ব্যক্তি সম্পদের উপর পিলার নির্মিত হলেও শুরু হয়নি সেই প্রক্রিয়া। নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ও কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের সংযোগ স্থাপন করেছে এই সেতু। বসতবাড়ি, ফসলি জমি আর বাজার ঘুরে 11টি পিলারের উপর উড়াল সড়কসহ তৈরি হচ্ছে 240 মিটার দৈর্ঘ্যের সেতুটি। এর মধ্যে মূল নদীর দুপাশে পিলার মাত্র 2টি। স্থানীয়রা বলছেন, নদী পারাপারের জন্য 40 থেকে 50 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণই যথেষ্ট হতো। অতিরিক্ত অর্থ ব্যয় করে বিস্তীর্ণ জায়গা জুড়ে নির্মাণাধীন সেতুর উপকারভোগী কারা, প্রশ্ন দুপারের বাসিন্দাদের। এখানে গাছগাছরা ভরা ছিল, একটা গাছের দাম 30, 35, 40 হাজার টাকা করে ছিল। এখন একটা পুরো বাজার হইয়া বাড়ি ঘর ভাঙিয়া পড়ে। এটা কার স্বার্থে, কিসের জন্য, এটা আমরা গরিব মানুষ করেছি। তারা নিজের স্বার্থ হাসিলের জন্য ওরা এইসব প্রজেক্ট দিয়েছে, এবং যেখানে যেটা প্রয়োজন নাই সেটাও সেখানে দিয়েছে। 2022 সালের অক্টোবরে প্রায় 27 কোটি টাকা ব্যয়ে সেতুর টেন্ডার আহ্বান করে এলজিইডি। এরপর 2024-এর জুলাইয়ে কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। নির্ধারিত সময় কেবলমাত্র সেতুর পিলারের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতুর ডিজাইন করা হয়েছে। এতে একদিকে যেমন সরকারের টাকা অপচয় হচ্ছে, অন্যদিকে বাড়ি সহ ফসলি জমি নষ্ট হচ্ছে। আটকে আছে জমি অধিগ্রহণের কাজও। কয়েক বছর ধরে তারা কাজ করতেছে, কিন্তু বলবে দিচ্ছি কিন্তু আমরা পাইতেছি না। আর খালি আশা দিচ্ছে, আজকে এই অফিসার আসে, কালকে এই অফিসার আসে, কিন্তু আমরা টাকার বেলায় কোনো কিছুই পাচ্ছি না। টাকাটা যদি ওদেরকে দিয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি, তাহলে ওরা অন্য জায়গায় স্থানান্তর হয়ে যায়, ঘরবাড়ি বসতবাড়ি করে। করছে ঠিক আছে, এখন তারা এই যে সদস্যরা আছে তারা যদি টাকাটা পাওয়া যায়, তারা অন্য জায়গায় যায় বাড়ি করতে পারে। এই সুবিধা আর কি সবাই এলাকাবাসী দিয়েছে। অর্থের অপচয় হয়নি দাবি এলজিইডি কর্মকর্তার। বলছেন, কাজ শুরুর আগে হাইড্রোলজি জরিপ করেই সেতুর নকশা করা হয়েছে। সময় বাড়িয়ে 2026-এর জুনে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি। অর্থের অপচয় সাধারণ জনগণের প্রয়োজনীয়তা বেশি ছিল। এটা একটা গ্রামীণ বাজার, এখানে সবই হয়, কৃষকের ধান বিক্রি হয়। বাজারটা ঠিক রাখার জন্য বাজারের উপর দিয়ে নিয়ে বাজারটা ক্রস করে তারপরে নেওয়া হয়েছে। সোমেশ্বরী নদীর উপর নির্মাণাধীন সেতুর টেন্ডার পেয়েছে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এবিসি কনস্ট্রাকশন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিলুপ্তির পথে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতিচিহ্ন। খুলনার সেনহাটি বাজারে কবির পৈতৃক ভিটার বেশিরভাগই বেদখল হয়েছে। গড়ে উঠেছে দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের কাছে অচেনাই রয়ে গেছেন অবিভক্ত বাংলার
জনপ্রিয় এই কবি। যেজন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। নিজের ভালো সময়ে যে অন্যের কষ্ট অনুভব করে না, সুখের দিন ফুরালে সেও তার পাশে কাউকে পাবে না। পৃথিবীর এই বাস্তবতা কবিতার রূপকে ফুটিয়ে তুলেছেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, যার কবিতায় একই সাথে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটে। জীবন ও নীতি নৈতিকতার সেতু হিসেবে যে মানুষটি এসব পংক্তিমালা উপহার দিয়ে গেছেন তাকে চেনেই বা কজন, তার সৃষ্ট সাহিত্যকর্মেরই বা কি অবস্থা। উনি আমাদের এই ভৈরব নদীর পাশেই এটা নিয়ে কবিতা লিখছেন, এতটুকুই জানি। কৃষ্ণচন্দ্র মজুমদার, তার সম্পর্কে অত বেশি আমরা জানি না। খুলনা শহরের ভৈরব নদ পার হলেই দিঘলিয়ার সেনহাটি বাজার, কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মস্থান। এখনও পুরোপুরি মলিন হয়নি কবির স্মৃতিচিহ্নগুলো। পৈতৃক ভিটার পেছনে গড়ে তোলা হয়েছে উপাসনালয়। এরই মধ্যে কবির বেশিরভাগ জায়গাই বেদখল হয়েছে। যত জায়গা ছিল সব কিছু কিছু জায়গা বেদখল হয়ে গেছে, শুধু ক্লাবটা আছে। সেই বেঞ্চে বসে কবিতা লিখতো, আর ওই একটা ইনস্টিটিউট আছে। কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটটা রক্ষার জন্য এলাকাবাসীর সহযোগিতায় সুধীজনদের নিয়ে একটি পরিচালনা কমিটি হয়। 1914 সালে কবিপ্রেমীরা কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। সেটিরও নেই কোনো কার্যক্রম, নেই কোনো সংরক্ষণ। একটু বৃষ্টিতেই পানিতে ডুবে যায় ইনস্টিটিউটের সামনের মাঠ। নানা সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সেসব বাস্তবায়িত হচ্ছে না। সদ্ভাব শতক যে কাব্যটি, নীতিকাব্যটি, এই কাব্যটি অবিভক্ত বাংলায় গীতার মতো পবিত্র ছিল, অর্থাৎ সবাই এটি পড়তেন। এবং বর্তমান প্রেক্ষাপটে এই নীতি কবিতাগুলো হারিয়ে যাচ্ছে। সদ্ভাব শতকের ওইগুলো একেবারে তৈরি করা মানে সেটা স্টোনের মতো করে ওটা থাকবে, ফলকের মতো করা হবে, এখানে যে কেউ গিয়ে বাংলা পড়তে পারবে। পাশাপাশি হচ্ছে ওইটা অনুযায়ী একটা চিত্রকলাও তৈরি করা। সংস্কৃতি মন্ত্রণালয় এর অনুমোদন ক্রমে শিল্পকলা একাডেমি থেকেও অনুমোদিত হয়ে আছে, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। কবির রেখে যাওয়া অসংখ্য নীতিবাক্য বাঙালিরা দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে মনের ভাব প্রকাশে ব্যবহার করে, অথচ সেসব কবিতার চরণ শুধু পাঠ্য বইয়ের ভাব সম্প্রসারণেই সীমাবদ্ধ। যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে হারাতে বসেছে অবিভক্ত বাংলার অনন্য এসব সাহিত্যকর্ম। এতে ক্ষুব্ধ সংশ্লিষ্টরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। ব্যয় ধরা হয়েছে প্রায় 35,500 কোটি টাকা। জ্বালানি তেল পরিশোধন ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এটি অনুমোদন দেওয়া হয়েছে। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 20টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। টেবিলে উপস্থাপন করা হয় 2টি, পরে 46,419 কোটি টাকা ব্যয়ে সব প্রস্তাবে অনুমোদন করা হয়। পরিকল্পনা কমিশন জানায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারিতে 3 মিলিয়ন টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব। একই সাথে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার 45 থেকে 50% পূরণ হবে। এর ফলে জ্বালানি তেলের সংরক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে। এছাড়া সভায় অনুমোদনের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়ক একাধিক প্রকল্প তোলা হয়েছে। শ্রম আইন সংস্কার নিয়ে কোনো পক্ষই খুশি নয়। এখানে কেউ দেখছেন সামান্য অগ্রগতি, কারো জন্য নতুন অনিশ্চয়তা। শ্রমিক নেতাদের দাবি, সবার জন্য ন্যায্য মজুরি, 6 মাসের মাতৃত্বকালীন ছুটি আর সুরক্ষার প্রশ্নে আইন দুর্বল। আর মালিক পক্ষের অভিযোগ, আন্তর্জাতিক চাপ সামলাতে গিয়ে খরচের বাস্তবতা ভাবেনি সরকার। এই দুই টানাপোড়েনের মাঝেই অধ্যাদেশ আকারে কার্যকর হয়েছে সংশোধিত শ্রম আইন। শ্রম আইন পরিবর্তনের চাপ আসছিল গত কয়েক বছর ধরেই। আন্তর্জাতিক চাপে বিদেশে বাজার হারানোর ঝুঁকি তো ছিলই, তার উপর ট্রেড ইউনিয়নের অধিকার, চাকরি হারানোর ভয় আর নিরাপত্তার ঘাটতি নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন শ্রমিকরা, যার বড় অংশই পোশাক খাতের। সংকট সমাধানে একটি সংস্কার কমিশনের মাধ্যমে শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশ জারি করে তা কার্যকর করা হয়েছে।
নতুন আইনে বেশ কিছু বড় পরিবর্তন আছে, যেমন মজুরি এখন থেকে 5 বছরের বদলে 3 বছর পর পর পর্যালোচনার কথা বলা হয়েছে। বাড়ছে মাতৃত্বকালীন ছুটি, উৎসবের ছুটিও আগের চেয়ে বেশি। 100 জন স্থায়ী শ্রমিক থাকলে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তহবিল গঠন বাধ্যতামূলক, বদলে যাচ্ছে ট্রেড ইউনিয়নের হিসাব। এখন শতাংশের হিসেবে নয়, কোনো কারখানায় শ্রমিক সংখ্যা 20 জন হলেই আবেদন করা যাবে শ্রমিক সংগঠনের। লেবার কমিশন গঠনের যে সুপারিশটা আমরা করেছিলাম সেটা হলে আরেকটু স্থিতিশীল হতো, আরও আলোচনার ক্ষেত্র তৈরি হতো। আরেকটি হচ্ছে যে সার্বজনীন সামাজিক নিরাপত্তা, এটি বাংলাদেশ এখন সবচেয়ে জরুরি, এবং নিরাপত্তার ক্ষেত্রে পেশাগত কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, এক্ষেত্রে এই সংশোধিত কোনো অগ্রগতি হয়নি। এটা আমার সবচেয়ে বড় আক্ষেপ। শ্রমিক নেতারা বলছেন ন্যায্যতার প্রশ্নের লড়াই এখনও দীর্ঘ, কেননা দেশের বিশাল অপ্রাতিষ্ঠানিক খাত যেমন গৃহকর্মী, দিনমজুর, নির্মাণ শ্রমিকদের জন্য আলাদা সুরক্ষার কথা আইনে নেই। কাটছে না ইউনিয়ন করলেই চাকরি হারানোর ভয়। অন্যদিকে চাপ কমাতে ধাপে ধাপে এই আইন বাস্তবায়নের পক্ষে শিল্প মালিকরা। 3 পক্ষ মিলে যেগুলিকে সিদ্ধান্ত নিয়ে একমত হয়ে সিদ্ধান্ত দিয়েছিলাম, সেই জায়গাটা থেকে সরে গিয়ে সরকার এককভাবে একতরফাভাবে করেছে। এতে কি হচ্ছে? এতে ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হবে, এবং ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যারা আন্তর্জাতিকভাবে নানা রকমের ষড়যন্ত্র করছিল, সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে সরকার। আউটসোর্সিংয়ের নামে একটা ঠিকাদার প্রথার অধীন করে ফেলা হয়েছে, ফলে সচিবালয়ে প্রায় 12-13 বছর ধরে কোনো নিয়োগ নাই। আবার যারা সিনিয়র হয়ে যাচ্ছেন তারা রিটায়ার করছেন। তাহলে ট্রেড ইউনিয়নটা হবে কেমন করে? ব্যাংকগুলোতে ট্রেড ইউনিয়ন হবে কেমন করে? বিমাতে ট্রেড ইউনিয়ন প্র্যাকটিস করবে কিভাবে? রেলওয়েতে প্র্যাকটিস করবে কিভাবে? এই বিষয়ে যমুনা টেলিভিশনকে সরাসরি বক্তব্য এখনো দেয়নি শ্রম মন্ত্রণালয়। তবে কিছুদিন আগে রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনে আইন সংস্কারের ব্যাখ্যা দেন উপদেষ্টা। ওনারা মনে করেন যে আমি টোটালি ওয়ার্কারদের পক্ষে চলে গেছি। টু সাম এক্সটেন্ট কারেক্ট, কারণ ওয়ার্কারদের বা আমাদের বিএলএ যে অবস্থা ছিল সেখান থেকে এটাকে টেনে তুলতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে 1 বছর। আপাতত নতুন শ্রম আইনকে অধ্যাদেশ আকারে জারি করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের পর এটিকে বিল আকারে সংসদে উপস্থাপন করতে হবে নতুন সরকারকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। একটু একটু করে পুরো ফিলিস্তিনকে নিজেদের মানচিত্রে জুড়ে দিচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চললেও তেল আবিবের দখলদারিত্ব থামেনি। জাতিসংঘ বলছে 8 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অবৈধ বসতি সম্প্রসারণ। শুধু বর্তমান সরকারের আমলেই পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি ও আউটপোস্টের সংখ্যা প্রায় 50% বেড়েছে। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে প্রায় 30 লাখ ফিলিস্তিনির। পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন কমছেই না। নতুন করে তেল আবিবের দখলকৃত অঞ্চলটিতে 19টি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ঠেকাতে এমন পদক্ষেপ তাদের। গেল সপ্তাহেই অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় 13টি ফ্ল্যাট সহ একটি ভবন ভেঙে দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। গৃহহীন হয়েছে প্রায় 100 ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2017 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলের বসতি সম্প্রসারণ। নেতানিয়াহুর নেতৃত্বে বর্তমান সরকারের আমলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি এবং আউটপোস্টের সংখ্যা বেড়েছে প্রায় 50%। দখলদারদের থাবা সবচেয়ে বেশি পড়েছে নাবলুস, রামাল্লা, সালফিত, বেতলেহেম ও জেরিকোয়। এর ফলে প্রায় 30 লাখ ফিলিস্তিনির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। বিশ্লেষকরা বলছেন, নতুন বসতি অনুমোদনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। শুধু নিয়ন্ত্রণ নিয়েই ক্ষান্ত হচ্ছে না তেল আবিব। নিয়মিত চলছে হামলা ও আগ্রাসন। গাজায় অভিযান চলাকালেই পশ্চিম তীরে নিয়মিত ধরপাকড়, হত্যা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতির পর এই হামলার মাত্রা বাড়িয়েছে আরও। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোতে প্রাণহানির শিকার হয়েছে প্রায় 1000-এর বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা বহু, গ্রেফতার হয়েছে 21,000-এরও বেশি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, সোমবার দক্ষিণ লেবাননের সাইদান জেলার একটি সড়কে চলন্ত গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়েছে লেবানন সরকার। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গেল কয়েক সপ্তাহ ধরেই দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে তেল আবিব। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে টার্গেট করে এসব হামলা চালানো হচ্ছে বলেও দাবি ইসরায়েলের।
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রোবটের সাথে নাচলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার কারাকাসে এআই প্রযুক্তি সহ বিভিন্ন খাতের উদ্ভাবকদের নিয়ে বাণিজ্য মেলা আয়োজিত হয়। সেখানে অতিথি হিসেবে অংশ নেন মাদুরো। এরপর অপ্রত্যাশিতভাবে এআই রোবটের সাথে ভেনেজুয়েলার ঐতিহ্যবাহী গাইতা গানের সাথে কোমর দোলাতে দেখা যায় এই আমুদে প্রেসিডেন্টকে, যেমনটি দেখছেন টেলিভিশন স্ক্রিনে।